গাজায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায় অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে নেসেটে প্রাথমিক অনুমোদন। রুশ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, একই পথে ইউরোপীয় ইউনিয়ন। পুতিনের সঙ্গে ভবিষ্যতের বৈঠকে আশাবাদী ট্রাম্প। ইউক্রেন জুড়ে হামলায় নিহত 7। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। ম্যানহাটনে আফ্রিকান ব্যবসায়ীকে গ্রেফতারে স্থানীয়দের ক্ষোভ। নিউ ইয়র্কে আইস বিরোধী সমাবেশ। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা, তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে 40 জনের মৃত্যু। জীবিত উদ্ধার 30, বেশিরভাগই আফ্রিকার নাগরিক। এবং প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নিউজিল্যান্ড, বাতিল বহু ফ্লাইট। মেক্সিকোয় বন্যায় ক্ষতিগ্রস্ত পাইপলাইন। ঝড় মেলিসার প্রভাবে ডোমিনিকান রিপাবলিকে বৃষ্টিপাত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। গাজায় ক্ষুধাকে ইসরায়েল অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে এক রায় জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। বুধবার ঐতিহাসিক এক আইনি মতামতে উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশ দেন আদালত। UNRWA এর বহু কর্মী হামাসের সঙ্গে যুক্ত এমন অভিযোগ প্রমাণে ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে জানান আইসিজে। ইসরায়েলের ফিরিয়ে দেয়া ফিলিস্তিনিদের মরদেহ নিয়ে গাজায় এখন গভীর শোকের আবহ। নিহতদের কারো মুখ চেনা যাচ্ছে না, কারো শরীরে নির্যাতনের দাগ স্পষ্ট। অনেকের দেহাংশ এতটাই বিকৃত যে পরিবারগুলোও তাদের প্রিয়জনদের শনাক্ত করতে পারছে না। গাজার মানবিক পরিস্থিতি নিয়ে বুধবার ঐতিহাসিক মতামত দিয়েছেন আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজে। আদালত বলেছেন, উপত্যকায় ত্রাণ সহায়তা আটকে দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। গাজার জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশও দেন আইসিজে। আদালত স্পষ্টভাবে বলেন, UNRWA এর বহু কর্মী হামাসের সঙ্গে যুক্ত এমন অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে ইসরায়েল। আইসিজের এই রায়কে সম্পূর্ণ অনুমানযোগ্য ও রাজনৈতিক প্রচেষ্টা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসন ফের অভিযোগ করে বলেছে, UNRWA এখনও 1400-র বেশি হামাস কর্মীকে নিয়োগ করে রেখেছে। চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিকে স্থিতিশীল করার লক্ষ্যে ইসরায়েল সফররত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের সঙ্গে বুধবার বৈঠক করেন বিনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন, গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে তুর্কি নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রবেশ মেনে নেবে না তেল আবিব। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এদিকে গাজা ইস্যুতে আন্তর্জাতিক মহলের চাপের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্টে একটি বিলে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং আঞ্চলিক মিত্র দেশ কাতার, সৌদি আরব, কুয়েত ও জর্ডান। পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্তকরণের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গাজা চুক্তির জন্য এটি হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা ও ইহুদি বসতি সম্প্রসারণ সংক্রান্ত দুটি বিলে প্রাথমিক অনুমোদন দেয়া হয়। 120 সদস্যের নেসেটে 25-24 ভোটে পাশ হয় বিলটি। আইন হিসেবে কার্যকর হওয়ার আগে মোট 4 ধাপের ভোটাভুটির প্রথম ধাপ ছিল এটি। নেসেটের এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের জুডিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য প্রাথমিকভাবে বিলটির অনুমোদন দেয়া হয়েছে। এরপর নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে এ নিয়ে আরও আলোচনা করা হবে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নেসেটে গৃহীত পদক্ষেপ এবং পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের নৃশংসতা গাজার শান্তি চুক্তির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। নেসেটে একটি ভোট হয়েছে। আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে পরিষ্কার করে দিয়েছেন যে আমরা এখন এই সিদ্ধান্তে সমর্থন করব না, বরং এটি শান্তি চুক্তির জন্য হুমকি স্বরূপ। তারা একটি গণতান্ত্রিক দেশ, তারা তাদের ভোট দেবে, মানুষ তাদের অবস্থান নেবে, কিন্তু এই মুহূর্তে আমরা এটাকে সমর্থন করি না। পশ্চিম তীরকে সংযুক্তকরণের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, আঞ্চলিক মিত্র কাতার,
কুয়েত, সৌদি আরব ও জর্ডানও। নেসেটের ফিলিস্তিনি ভূমি সংযুক্ত করার চেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি দখলদারদের পরিচালিত সব ধরনের বসতি সম্প্রসারণ ও দখলদারি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরবও। কাতার এই সিদ্ধান্তকে ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ বলে কড়া সমালোচনা করেছে। এমন পদক্ষেপ দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তি নষ্ট করবে উল্লেখ করে নেসেটের ভোটের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে অগ্রগতি না হওয়ায় রাশিয়ার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী 2 প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার বিষয়টি নিশ্চিত করেন মার্কিন অর্থমন্ত্রী। একই দিন রাশিয়ার ওপর 19তম নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের কথা জানায় ইউরোপীয় ইউনিয়নও। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধ বন্ধে সমঝোতায় আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি মনে হওয়ায় পুতিনের সঙ্গে বৈঠকটি বাতিল করেন তিনি। তবে ভবিষ্যতে এ বৈঠক হবে বলেও জানান ট্রাম্প। যুদ্ধ বন্ধে তৎপরতার মধ্যেও ইউক্রেন জুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন 7 জন। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই আঘাত হানছে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন। বুধবার খার্কিভে চালানো হামলায় একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। একই দিন ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালিয়েছে রুশ সেনারা। এছাড়া রাতভর আক্রমণ হয়েছে দেশটির রাজধানী কিয়েভেও। হামলার পর অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে। ইউক্রেনে হামলার মধ্যেই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়া। বুধবার মহড়ার অংশ হিসেবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ও লক্ষ্যবস্তুতে আঘাত হানার ভিডিও প্রকাশ করা হয়। জবাব দিয়েছে ইউক্রেনও। রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কে হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। এতে একটি বহুতল আবাসিক ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে গেছে ভবনের একটি অংশ। আহত হয়েছেন বেশ কয়েকজন। এই সামরিক উত্তেজনার মধ্যেই ইউক্রেন দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সুইডেন সফরে গিয়ে 150টি যুদ্ধবিমান কেনার চুক্তি করেছেন। জেলেনস্কি আশা করছেন আগামী বছর থেকে এই যুদ্ধবিমান ব্যবহার শুরু করতে পারবে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্র সফররত ন্যাটো মহাসচিব মার্ক রুটে। বুধবার হোয়াইট হাউসে বৈঠক করেন দুজন। এ সময় ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো সমঝোতায় আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি মনে হওয়ায় পুতিনের সঙ্গে বৈঠকটি বাতিল করেন তিনি। তবে ভবিষ্যতে এ বৈঠক হবে বলেও জানান। মস্কো কিয়েভ 2 পক্ষই যুদ্ধ বন্ধ করতে চায় বলেও দাবি করেন ট্রাম্প। এদিকে বুধবার রাশিয়ার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী 2টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, যুদ্ধ বন্ধে পুতিন অস্বীকৃতি জানানোয় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। একই দিন রাশিয়ার ওপর 19তম নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন। রুশ গণমাধ্যম বলছে, নতুন প্যাকেজে চীনের কয়েকটি কোম্পানিকে তালিকাভুক্ত করা এবং রাশিয়ার গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে মস্কোকে সাহায্য করার অভিযোগ রয়েছে। এর আগে মার্কিন ও রুশ প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠকের বিষয়ে মন্তব্য করে মস্কো। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এখনও 2 দেশের শীর্ষ নেতার বৈঠকের তারিখ চূড়ান্ত হয়নি। এমন বৈঠকের জন্য প্রস্তুতি প্রয়োজন বলে মন্তব্য তার। পেসকভ আরও বলেন, ট্রাম্প কিংবা পুতিন কেউই অযথা সময় নষ্ট করতে চান না। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও অতিরিক্ত দাবির কারণে পরমাণু ইস্যুর 5 দফা আলোচনা ভেস্তে গেছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, পারস্পরিক স্বার্থ নিশ্চিত না হলে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় ফিরবে না তেহরান। পশ্চিমাদের ক্রমাগত চাপের মুখে ইরাকের কাছ থেকে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি পেয়েছে ইরান। এদিকে ইরাকের ভূখণ্ডে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণে বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সম্প্রতি পাল্টাপাল্টি বক্তব্য এসেছে তেহরান ওয়াশিংটনের তরফ থেকে। দেশটিকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখতে কূটনীতিকে প্রাধান্য দেওয়ার যুক্তরাষ্ট্রের ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবার যুক্তরাষ্ট্রকে এক হাত নিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
বুধবার মাশহাদে সাংবাদিকদের আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও অতিরিক্ত দাবির কারণেই আগের 5 দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা ব্যর্থ হয়েছে। তিনি সাফ জানান, যতদিন যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ ও সমমর্যাদার ভিত্তিতে আলোচনায় রাজি না হবে ততদিন ইরান কোনো নতুন উদ্যোগে অংশ নেবে না। যদিও আরাকচি নিশ্চিত করেন, তেহরান এখনও মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বার্তা বিনিময় করছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ক্রমাগত চাপের মুখে নতুন মিত্র খুঁজছে ইরান। এরই ধারাবাহিকতায় আঞ্চলিক মিত্র ইরাকের কাছ থেকে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি পেয়েছে তেহরান। বুধবার ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি তেহরানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মুসাভির সঙ্গে বৈঠকে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আরাজি জোর দিয়ে বলেছেন, কোনো দেশকেই ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরানের নিরাপত্তা ক্ষুণ্ণ করতে দেয়া হবে না। এদিকে ইরান ইরাক সম্পর্কের দিকেও নজর রাখছে যুক্তরাষ্ট্র। ইরাকের ভূখণ্ডে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বাগদাদের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে মার্কিন প্রশাসন। এ ধরনের গোষ্ঠীর নিরস্ত্রীকরণে ইরাকের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে অভিবাসী বিরোধী অভিযানের ঘটনায় উত্তেজনা বাড়ছেই। ম্যানহাটনে এক আফ্রিকান ব্যবসায়ীকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়েছে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্টকে নিউ ইয়র্ক থেকে বেরিয়ে যাওয়ার স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যানাল স্ট্রিট। এদিকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর 10 মাসে প্রায় 5 লাখ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। বিগত 50 বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে হু হু করে বাড়ছে অভিবাসীর সংখ্যা। সমান্তালে বাড়ছিল অবৈধভাবে অভিবাসন প্রত্যাশীর সংখ্যাও। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর সেই সূচক নেমেই চলেছে। কমেছে 10 লাখের বেশি অভিবাসীর সংখ্যা। এমনকি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট আইসের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রায় 5 লাখ অবৈধ অভিবাসী। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময়ে মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটনের রাস্তায় থাকা এক আফ্রিকান ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আইস। শুধু আফ্রিকান ব্যবসায়ী নন, ধরপাকড় চালানো হয় ক্যানাল স্ট্রিটের থাকা ব্যবসায়ীদের ওপরও। এ ঘটনার সময় চারপাশে থাকা বিক্ষুব্ধ স্থানীয়রা চিৎকার করে, কেউ কেউ ভিডিও করেন হাতে থাকা মুঠো ফোনে। এমনকি প্রতিবাদকারীদের ধাক্কাও দেন আইস কর্মকর্তারা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ভিডিও ভাইরাল হলে ক্ষোভে ফুঁসে ওঠে অভিবাসী ও স্থানীয়রা। পরদিন ঠিক একই স্থানে জড়ো হন শত শত মানুষ। তারা নিউ ইয়র্ক থেকে আইস কর্মকর্তাদের বেরিয়ে যেতে স্লোগান দেন। সেইম অন ইউ আইস লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভকারীরা বলেন, আজ হোক কিংবা কাল সবার উপরে চড়াও হবে ট্রাম্পের এই বিশেষ বাহিনী। তাই নৈতিক দায়িত্ব থেকে সবাইকে বিক্ষোভে অংশ নেয়ার আহ্বান জানান প্রতিবাদকারীরা। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানায়, মঙ্গলবারের অভিযানে মালি, সেনেগাল, মৌরিতানিয়া ও গিনি থেকে যাওয়া অন্তত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের নামে আগে থেকে ফৌজদারি মামলা ছিল বলেও অভিযোগ করেন তারা। এর মধ্যেই আইসের অভিযানের ছবি ও ভিডিও সংগ্রহ করে নিজ দপ্তরে পাঠানোর আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। নাদিম মারজান, সময় সংবাদ। তিউনিসিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত 40 জন মারা গেছেন। জীবিত উদ্ধার করা হয়েছে প্রায় 30 জনকে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকাটি ডুবে গেলে প্রাণহানির ঘটনা ঘটে। বেশিরভাগই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। এই ঘটনা এবছরের অন্যতম ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা বলে জানিয়েছেন এক কর্মকর্তা। তিউনিসিয়া থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপের দূরত্ব মাত্র 150 কিলোমিটার। ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে যাওয়ার জন্য প্রথম নোঙর পয়েন্ট হিসেবে এই দ্বীপকে বেছে নেন অভিবাসীরা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভেনেজুয়েলায় উড্ডয়নের পরপরই বিধ্বস্ত ছোট্ট বিমান। দুর্ঘটনায় নিহত 2 আরোহী, জানা যায়নি কারণ। তদন্তের ঘোষণা বিমানবন্দর কর্তৃপক্ষের। বন্যা, দাবানল সহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নিউজিল্যান্ড, মেক্সিকো ও ডোমিনিকান রিপাবলিক। নিউজিল্যান্ডে রাজধানী সহ বিভিন্ন এলাকায় ঝড়ের আঘাতে বন্ধ হয়ে যায় যান চলাচল। বাতিল করা হয় ফ্লাইট। ঝড়ের পাশাপাশি দেখা দিয়েছে দাবানলও। জারি করা হয়েছে সতর্কতা। মেক্সিকোয় বন্যায় ক্ষতিগ্রস্ত পাইপলাইন থেকে তেল ছড়িয়ে পড়ায় তীব্র পানি দূষণ দেখা দিয়েছে। এদিকে ঝড় মেলিসার প্রভাবে ডোমিনিকান রিপাবলিককে প্রবল বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক বাসিন্দাকে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভয়াবহ ঝড় তাণ্ডব চালায় নিউজিল্যান্ডের দক্ষিণ ও উত্তর দ্বীপে। ক্যান্টারবরি অঞ্চলে ঘোষণা করা হয় জরুরি অবস্থা। রাজধানী ওয়েলিংটন ও ক্রাইস্ট চার্চে ফ্লাইট বাতিলের পাশাপাশি বন্ধ আছে ট্রেন চলাচল। সাময়িকভাবে বন্ধ রয়েছে বহু সরকারি ভবন। বিদ্যুৎ বিভ্রাট ও রাস্তা বন্ধ থাকায় স্থানীয়দের ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বাতাসটা সত্যি ভয়ঙ্কর। আমি গুদামে ছিলাম, মনে হচ্ছিল ছাদটাই যেন উড়ে যাবে। একই সময়ে নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পূর্ব উপকূলের হাউক্স বে অঞ্চলে দেখা দিয়েছে দাবানল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন এখন বেশিরভাগ এলাকা থেকে নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয়েছে। একদিকে ঝড়ের প্রভাব, অন্যদিকে দাবানল। নিউজিল্যান্ডে জারি করা হয়েছে রেড উইন্ড সতর্কতা। আবহাওয়া অধিদপ্তর বলছে এমন সতর্কতা সাধারণত সবচেয়ে চরম অবস্থায় জারি করা হয়। এদিকে ঝড় মেলিসার প্রভাবে ডোমিনিকান রিপাবলিকে প্রবল বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। 9টি প্রদেশে স্কুল বন্ধ রাখা হয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা। স্থানীয় প্রশাসন এরই মধ্যে শতাধিক পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে কাজ করছে সহায়তা সংস্থা। মেক্সিকোর ভেরাক্রুজ অঙ্গরাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পেমেক্স পাইপলাইন থেকে তেল নিঃসরণে মারাত্মক পানি দূষণ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরো নদীপথ কালো হয়ে গেছে। ধ্বংসের মুখে পড়েছে জলজ প্রাণী। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেমেক্স জানিয়েছে পাইপলাইন মেরামতের পর 650 মিটার তেল প্রতিরোধক ব্যারিয়ার স্থাপন করা হয়েছে। তবে স্থানীয়দের আশঙ্কা, দূষণ নিয়ন্ত্রণে আরও দীর্ঘ সময় লাগতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আতশবাজিতে আংশিক নিষেধাজ্ঞা এবং সরকারের দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকরের পরেও ভারতের দিল্লিতে বায়ু দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। বৃহস্পতিবার বাতাসের মানসূচক তীব্র মাত্রা ছুঁয়েছে, যা কিছুদিনের মধ্যে নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। পুরানো ফসলের অবশিষ্টাংশ পোড়াতে শুরু করেছে ভারতের রুটির ঝুড়ি হিসেবে খ্যাত পাঞ্জাবের কৃষকেরা। অল্প সময়ে পুরানো ফসল সরানোর অত্যাধুনিক কোনো প্রযুক্তি ব্যবহারের সুযোগ না থাকায় অঞ্চলটি জুড়ে প্রত্যেক শীতের মৌসুমে ফসল পোড়ানোর তৎপরতা দেখা যায়, যা বিশ্বের অন্যতম দূষিত বায়ু শহর হিসেবে পরিচিত দিল্লির বাতাসকে আরও বিষাক্ত করে তোলে। যার ধারাবাহিকতায় স্থানীয় সময় বৃহস্পতিবার দিল্লির বাতাসের মানসূচক তীব্র মাত্রা ছুঁয়েছে। এতে বেশ বিপাকে পড়েছেন সাধারণ বাসিন্দারা। ঘন ধোঁয়া ও বিষাক্ত বাতাস দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে বলে দাবি তাদের। অনেকে ফুসফুসজনিত সমস্যায়ও ভোগেন। এ অবস্থায় পরিস্থিতির অবনতির দায়ে সরকারের কাঁধেই চাপাচ্ছেন তারা। বড় বড় সমস্যার দিকে সরকারের কোনো দৃষ্টি নেই। 25 থেকে 26% দূষণ হয় যানবাহন থেকে, প্রায় 7% ফসল পোড়ানো থেকে। আতশবাজি পোড়ানো থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পরিণতি আমাদের চোখের সামনে। আমরা দিল্লির বাসিন্দারা এই দূষিত বাতাসে বাঁচতে শিখছি। আমাদের মরতেও হবে এই বিষাক্ত বাতাসে। সরকারের উচিত যথাযথ ব্যবস্থা নেওয়া। আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিনেও বায়ু দূষণ নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা নেই। সপ্তাহ জুড়ে বায়ুর মান 201 থেকে 400-র মধ্যেই থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্রতিরোধ করতে এক হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। চলমান পরিস্থিতির মধ্যে রাখাইনের মুনাউং দ্বীপে নৌবাহিনীর অন্তত 20টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে জান্তা সরকার। এদিকে দেশটির আগামী নির্বাচনকে ভুয়া ও অবৈধ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। মিয়ানমারে চলমান সংঘাত নতুন মোড় নিয়েছে। সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইয়ে নতুন পন্থা অবলম্বন করতে যাচ্ছে বিদ্রোহীরা। ঐক্যবদ্ধ জোট গঠনের কথা ভাবছে গোষ্ঠীগুলো। কারেন্ট ন্যাশনাল লিবারেশন আর্মির উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বাও কিয়াওহে জানিয়েছেন, বিদ্রোহী বাহিনীর মধ্যে এখন সমন্বিত কমান্ড গঠনের প্রস্তুতি চলছে। এ আলোচনায় পিডিএফ ও স্প্রিং রেভলিউশনের নেতারাও যুক্ত ছিলেন। এদিকে রাখাইন রাজ্যে এখন এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে নির্বাচনী প্রচারণা, অন্যদিকে নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন। মুনাউং দ্বীপের উপকূলে অন্তত 20টি জাহাজ ঘিরে রেখেছে পুরো এলাকা। স্থানীয়দের আশঙ্কা, আরাকান আর্মির দখলে থাকা অঞ্চল পুনর্দখলের প্রস্তুতি নিচ্ছে জান্তা সেনারা।
এছাড়া থাইল্যান্ড সীমান্ত ঘেঁষা কাইন রাজ্যের কেকে পার্কে বহুদিন ধরে চলা অনলাইন প্রতারণা নেটওয়ার্কের ঘাঁটিতে অভিযানে আটক করা হয়েছে 2000-এর বেশি মানুষ। জব্দ করা হয়েছে 30টি স্টারলিংক স্যাটেলাইট টার্মিনাল। জান্তা বাহিনীর অভিযোগ কারেন বিদ্রোহী সংগঠনের নেতারাও এতে জড়িত, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে তারা। এদিকে আগামী ডিসেম্বরে দেশটিতে সাধারণ নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে। জান্তা সরকারের নির্বাচনকে ভুয়া ও অবৈধ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ান্স ফর হিউম্যান রাইটস ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। নাদিম মারজান, সময় সংবাদ। শিথিল হতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্যিক উত্তেজনা। ভারতীয় পণ্যের ওপর ধার্য মার্কিন শুল্ক 50 থেকে কমে 15% হতে চলেছে, এমন তথ্য জানিয়েছে গণমাধ্যম মেন্ট। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন রুশ তেল আমদানি কমাতে সম্মত হয়েছে ভারত। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই তাকে ফোনে এ কথা জানিয়েছেন। কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে রুশ তেল কেনা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে সেই সময় নয়াদিল্লি সরাসরি ট্রাম্পের এমন দাবি অস্বীকার করে। স্থানীয় সময় মঙ্গলবারও একই দাবি করেন ট্রাম্প। হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়ে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ট্রাম্প জানান, এ সময় মোদী তাকে আশ্বস্ত করেছেন যে নয়াদিল্লি মস্কো থেকে এখন তেল আমদানি কমিয়ে দিয়েছে, যদিও এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। আমি ভারতের জনগণকে ভালোবাসি এবং দুই দেশের মধ্যে দারুণ কিছু চুক্তি নিয়ে কাজ চলছে। আজ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি। তিনি রাশিয়া থেকে তেল খুব বেশি কিনবেন না। আমার মতো তিনিও চান রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শেষ হোক। আপনারা জানেন তারা রাশিয়া থেকে তেল কেনা অনেক কমিয়ে দিয়েছে এবং আরো কমাতে থাকবে। ট্রাম্পের এমন দাবির কয়েক ঘন্টা পরে এক প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম মিন্ট। প্রতিবেদনে জানানো হয়, আগামী নভেম্বরের আসিয়ান সম্মেলনে সম্ভাব্য যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তির ঘোষণা আসতে পারে। সূত্র জানায়, ভারত ধীরে ধীরে রুশ তেল আমদানি কমানোর প্রস্তাবে সম্মত হতে পারে। বিনিময়ে যুক্তরাষ্ট্র জ্বালানি বাণিজ্যে ছাড় দেবে এবং ভারতীয় রপ্তানিতে শুল্ক কমাবে। মিন্টের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় পণ্যের ওপর ধার্য করা 50% শুল্ক কমে 15 থেকে 16% নেমে আসতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, চুক্তিতে কৃষি ও জ্বালানি দুই খাতই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। ভারত যুক্তরাষ্ট্র থেকে নন জিএম ভুট্টা ও সয়ামিল আমদানি বাড়াতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারতীয় স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপিত শুল্ক পুনর্বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। প্রথমবারের মতো ওমান সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও আঞ্চলিক স্থিতিশীলতা বাড়ানোর উদ্দেশ্যে বুধবার ওমানের মাস্কাটে পৌঁছান তিনি। এর আগে পারস্য উপসাগরীয় 3 দেশ সফরের অংশ হিসেবে কুয়েত ও কাতারে যান তিনি। 3 দেশের নেতাদের সঙ্গে এরদোয়ানের আলোচনায় উঠে এসেছে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও মানবিক সহযোগিতার নানা দিক। ওমান সফরের মধ্য দিয়ে প্রথমবারের মতো পারস্য উপসাগরীয় 3 দেশ সফরের ইতি টানেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। স্থানীয় সময় বুধবার রাজধানী মাস্কাটে পৌঁছান তিনি। আল আলাম প্রাসাদে ওমানি সুলতান হাইসাম বিন তারিকের সঙ্গে বৈঠক করেন এরদোয়ান। এতে অংশ নেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের ও জ্বালানি মন্ত্রী আলপারমলান বাইরাক্তার সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আলোচনায় উঠে আসে বাণিজ্য, প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতা সম্প্রসারণের মতো বিভিন্ন বিষয়। এ সময় সুলতানকে তুরস্কের তৈরি বৈদ্যুতিক গাড়ি TOGG উপহার দেন এরদোয়ান, যা তুরস্কের স্থানীয় প্রযুক্তি সক্ষমতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। এর আগে সফরে দ্বিতীয় দিনে কাতারে যান প্রেসিডেন্ট এরদোয়ান। দোহায় আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে গাজা যুদ্ধবিরতি স্থায়ী করতে যৌথ উদ্যোগ, মানবিক সহায়তা এবং সিরিয়ার পুনর্গঠন প্রক্রিয়ায় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, শিক্ষা, জ্বালানি ও সংস্কৃতি খাতে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। গণমাধ্যম বলছে, কূটনীতির মঞ্চে নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে চায় কাতার, যেখানে দায়িত্ব ভাগ করে নিতে তুরস্ককে যোগ্য সঙ্গী হিসেবে বিবেচনা করছে দেশটি। বিশ্লেষকদের মতে, এই সফরের মধ্য দিয়ে তুরস্ক কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারই নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টাও করছে আঙ্কারা। এছাড়া পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে জোরালো সম্পর্ক মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাব বাড়াতে সাহায্য করবে বলেও ধারণা করা হচ্ছে।
সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রে মাথাপিছু ঋণের বোঝা 1,33,00,000 টাকার বেশি। ইতিহাসে জাতীয় ঋণ ছাড়ালো রেকর্ড $38 ট্রিলিয়ন। ভেনেজুয়েলার পারামিলো বিমানবন্দরে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে একটি টুইন ইঞ্জিন চায়ন বিমান। দুর্ঘটনায় নিহত হয়েছেন বিমানে থাকা 2 আরোহী। কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে উড্ডয়নের সময় টায়ার বিস্ফোরণ থেকেই শুরু হয় বিপর্যয়। বুধবার ভেনেজুয়েলার টাচিরা রাজ্যের পারামিলো বিমানবন্দর থেকে টেক অফের কয়েক মুহূর্তের পরই হঠাৎ বাম দিকে ঘুরে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। প্রত্যক্ষদর্শীরা জানান আঘাতের সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বিমানে। দেশটির সিভিল এভিয়েশন অথরিটি এর মধ্যে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। তারা বলছে দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণের ঘাটতি কিংবা মানবিক ভুল যে কোনো কিছুই ভূমিকা রাখতে পারে। মাদক চোরাচালানের অভিযোগে এবার প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এতে 3 জন নিহত হয়েছে। বুধবার সমরমন্ত্রী পিট হেগসেথ বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌযানটি মহাসাগরের পূর্বাঞ্চলীয় রুট দিয়ে মাদক পাচার করত। এই অভিযানে কোনো মার্কিন সেনা আহত হননি বলেও জানান তিনি। গেল সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ক্যারিবীয় সাগরে 7টি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় অন্তত 34 জন নিহত হয়েছেন। শ্রীলঙ্কায় নিজ অফিসে বন্দুক হামলায় এক বিরোধী রাজনীতিবিদ নিহত হয়েছেন। বুধবার উপকূলীয় শহর ওয়েলিগামার কাউন্সিল চেয়ারম্যান লাসান্থা বিক্রমাসেকারা অফিসে ভোটারদের সঙ্গে বৈঠক করছিলেন। ঠিক তখনই এক বন্দুকধারী ভেতরে ঢুকে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলি চালানোর সঙ্গে সঙ্গে পালিয়ে যায় হামলাকারী। পুলিশ বলছে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। অস্ত্রধারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। বিক্রমাসেকারা বিরোধী দল এসজেবির সদস্য ছিলেন। ওয়েলিগামা কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে তীব্র ক্ষমতার লড়াই চলছিল বেশ কিছুদিন ধরে। প্রেসিডেন্ট দিশানায়েকের সরকার ক্ষমতা গ্রহণের পর এটি দেশটির প্রথম কোনো রাজনীতিবিদ হত্যার ঘটনা। পেরুর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরি রাজধানী লিমায় 30 দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সাম্প্রতিক সহিংস বিক্ষোভ ও অপরাধ দমনে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টেলিভিশনে দেয়া ভাষণে জেরি অপরাধ দমনে আক্রমণাত্মক কৌশলের ইঙ্গিত দেন। জরুরি অবস্থার ফলে সেনাবাহিনী রাস্তায় টহল দিতে পারবে আর জনসমাবেশ সহ মৌলিক অধিকার সীমিত থাকবে। দেশজুড়ে অপরাধ ও দুর্নীতি বিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে এই সিদ্ধান্ত জানায় প্রশাসন। এবছর দেশটিতে চাঁদাবাজির ঘটনা বেড়ে 30% পৌঁছেছে আর হত্যাকাণ্ডের সংখ্যাও গত বছরের তুলনায় বেড়েছে। গত সপ্তাহে বিক্ষোভে এক ব্যক্তি নিহত এবং শতাধিক আহত হন। প্রেসিডেন্ট জেরি জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। নিউজিল্যান্ডে বেতন বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বিক্ষোভ করেছে 1 লাখের বেশি সরকারি কর্মী। মেগা স্ট্রাইক নামে পরিচিত এই কর্মবিরতিতে অংশ নেন 60,000 শিক্ষক, 40,000 চিকিৎসক ও নার্স। দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ধর্মঘট বলে জানা গেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, অপ্রতুল বেতন, কর্মী সংকট ও কাজের চাপ জনসেবা খাতকে ঝুঁকির মুখে ফেলেছে। অন্যদিকে সরকার এই ধর্মঘটকে রাজনৈতিকভাবে প্রভাবিত এবং অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছে। দেশটির প্রধানমন্ত্রীর দাবি, সরকার আলোচনার টেবিলে সমাধানের প্রস্তাব দিচ্ছে, অথচ ইউনিয়ন নেতারা রাস্তায় নেমে আন্দোলন করছে। আরব সাগরে প্রায় $1 বিলিয়ন মাদক জব্দ করেছে পাকিস্তান নৌবাহিনী। সৌদি নেতৃত্বাধীন সমন্বিত নৌবাহিনীর অংশ হিসেবে টানা 2 দিনে 2টি অভিযানে ধরা পড়ে মোট $150 মিলিয়ন বিশাল মাদক চালান। এক বিবৃতিতে পাকিস্তান নৌবাহিনী জানায়, সমুদ্রপথে অবৈধ মাদক পাচার ঠেকাতে তারা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়িয়েছে $38 ট্রিলিয়ন, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। বর্তমানে প্রত্যেক মার্কিন নাগরিকের ওপর গড়ে $1,11,000 ঋণের বোঝা। বাংলাদেশি টাকায় যা $1,33,00,000 বেশি। মার্কিন অর্থ বিভাগের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে সরকারের ব্যয় রাজস্বের চেয়ে দ্রুত গতিতে বাড়ায় ঋণের পরিমাণ বেড়েছে। ওয়াশিংটন ভিত্তিক পিটার জি পিটারসন ফাউন্ডেশনের হিসাবে এই ঋণের মোট পরিমাণ চীন, ভারত, জাপান, জার্মানি ও যুক্তরাজ্যের অর্থনীতির সম্মিলিত আকারের সমান। বিশ্লেষকরা বলছেন, এভাবে ঋণের পরিমাণ বাড়তে থাকলে আগামী বছরগুলোতে সরকারকে আরও বড় অঙ্কের সুদ পরিশোধে বাধ্য হতে হবে। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে পার্লামেন্ট ভবনের বাইরে গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন আহত হয়েছেন। এই ঘটনার সামনে থাকায় একটি তাঁবুতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছেন। এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের সমর্থকরা সরকার বিরোধী আন্দোলনের মধ্যেই এসব তাঁবু স্থাপন করেছিলেন। আন্তর্জাতিক সময়, চীনের হামলা থেকে রক্ষা পেতে পাহাড় কেটে তৈরি করা হয়েছিল তাইওয়ানের ঝাইশান টানেল। যুদ্ধের সেই বাংকারেই এখন বাজছে সুরের ধ্বনি। চেলো আর ভায়োলিনে মুখরিত হয়েছে কিনমেন টানেল মিউজিক ফেস্টিভ্যালের 17তম আসর। টানেলের ওপর ভাসমান সঙ্গীত পরিবেশনা, এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে ব্যস্ত আগত দর্শনার্থী ও পর্যটকরা। পাশাপাশি মুহূর্তটিকে ক্যামেরা বন্দি করে নিচ্ছেন অনেকে। সৌন্দর্য এবং সঙ্গীতের এমন মিশেলের দেখা মিলল তাইওয়ানের কিনমেন দ্বীপে টানেল মিউজিক ফেস্টিভ্যাল উপলক্ষে। 2 দিন ব্যাপী এই উৎসবে 6টি কনসার্টে অংশ নেন শতাধিক শ্রোতা। শিল্পীরা রঙিন আলোয় ভাসমান ছোট নৌকায় বসে পরিবেশন করেন মোৎসার্ট, বিথোভেনসন, ঐতিহ্যবাহী তাইওয়ান ও চীন আসর। আয়োজকরা জানান, মাত্র 2 মিনিটে বিক্রি হয়ে যায় 1200 টিকিট। আমরা এই টানেলকে নতুন জীবন দিয়েছি। এটি আর কেবল একটি পর্যটন কেন্দ্র নয় যেখানে মানুষ আসে, দেখে চলে যায়। আমরা এর ভেতর এক নতুন প্রাণ সঞ্চার করেছি, যাতে কেউ যখন ভেতরে প্রবেশ করবে সঙ্গীতকে অনুভব করতে পারবে। এই সঙ্গীতই বলে টানেলের গল্প, শেখায় শান্তির মূল্য, আর সেই বার্তায় পৌঁছে দেয় সমগ্র পৃথিবীতে। চীনের জিয়ানমেন ও চুয়ানঝৌ শহরের উপকূল সংলগ্ন কিনমেন দ্বীপে অবস্থিত ঝাইশান টানেল একসময় ছিল সামরিক সরঞ্জাম রাখার জায়গা। 1949 সালের গৃহযুদ্ধের পর তাইওয়ানের নিয়ন্ত্রণে আসা এই দ্বীপে বহু বছর ধরে চলেছে চীনা কামান হামলা। আজ সেই যুদ্ধচিহ্নই পরিণত হয়েছে সঙ্গীতায়োজনের মিলন মেলায়। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। নাইজেরিয়ার স্থানীয় কারিগররা এখনও ধরে রেখেছেন ঐতিহ্যবাহী পনির তৈরির পদ্ধতি। প্রজন্মের পর প্রজন্ম ধরে পনির তৈরি করছেন তারা। এই শিল্প আজও গ্রামীণ জীবিকার মূল ভিত্তি, যা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেরও প্রতীক হয়ে উঠেছে। ছোট্ট রান্নাঘরে 35 বছর ধরে পনির বানিয়ে আসছেন আহমেদ ইয়াবো। মায়ের কাছ থেকে শেখা কৌশলই এখন তার জীবনের একমাত্র পেশা। গরুর দুধ গরম করে তাতে যোগ করা হয় সডম অ্যাপল গাছের রস। প্রাকৃতিক জমাট বাঁধার উপাদান হিসেবে ব্যবহৃত হয় এটি। আধ ঘন্টার মধ্যেই তৈরি হয় স্থানীয়ভাবে জনপ্রিয় ঐতিহ্যবাহী পনির। দুধ সরবরাহ আসে স্থানীয় খামার থেকে, তবে নিরাপত্তার কারণে সরাসরি সংগ্রহ কমে গেছে। ফলে এখন অনেকেই মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভর করছেন। তবুও নাইজেরিয়ার ইলোরিনের পনিরের চাহিদা অটুট। উৎপাদনকারীরা জানান, পর্যটকরাই তাদের সবচেয়ে বড় ক্রেতা। আমি ছোটবেলা থেকেই এই কাজ করছি, বিয়ের আগেও করতাম। সবাই এটা খেতে পছন্দ করে, ভ্রমণকারীরাও নিয়ে যায়। অন্যদিকে নাইজেরিয়ার শহুরে এলাকায় পনিরের স্বাদ বদলে দিয়েছে আধুনিকতা। উওর রেস্তোরাঁয় এক শেফ এখন মোজরেলা চিজ ব্যবহার করেন পিৎজা ও পেস্ট্রিতে। এলাকায় মোজরেলা চিজই বেশি জনপ্রিয় বলে জানান তিনি, যার কারণে পিৎজা হাট আর রেস্টুরেন্টের পরিমাণও অনেক বেড়েছে। কোয়ারা রাজ্যের ব্যস্ত বাজারে এখনও জমজমাট স্থানীয় পনিরের বেচাকেনা। ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন 200 থেকে 500 হাজার নাইরা পর্যন্ত বিক্রি হয় এই পণ্য। কেউ ভাজা পনির খেতে পছন্দ করেন, কেউ আবার রান্না করেন ঝোলে বা স্টুতে। মাংসের দামের কাছাকাছি হলেও পনিরে পুষ্টিগুণ বেশি, তাই মানুষ এখন এটা দিয়েই রান্না করে বলে জানান বিক্রেতারা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায়, অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে নেসেটে প্রাথমিক অনুমোদন।
রুশ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, একই পথে ইউরোপীয় ইউনিয়ন। পুতিনের সঙ্গে ভবিষ্যতে বৈঠকে আশাবাদী ট্রাম্প। ইউক্রেন জুড়ে হামলায় নিহত 7। এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। ম্যানহাটনে আফ্রিকান ব্যবসায়ীকে গ্রেফতারে স্থানীয়দের ক্ষোভ। নিউ ইয়র্কে আইস বিরোধী সমাবেশ। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন কামরুজ্জামান মামুন। আলিশা, ধন্যবাদ আপনাকে। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।